নমস্কার। জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। যারা ভূ রাজনীতি নিয়ে আগ্রহী তাদের জন্য আমাদের এই পরিবেশনা। আমাদের আজকের বিষয় আফগানিস্তান রহস্য এবং পাকিস্তানের গলার কাটা। এই পর্বে আমরা আফগানিস্তানের সাথে পাকিস্তানের কি সমীকরণ এবং তালিবানের কিভাবে উত্থান হলো বা তার পিছনে পাকিস্তান কতটা ভূমিকা রেখেছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি যে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো তাতে করে বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। আজ আফগানিস্তান পাকিস্তান এমন একটি সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে যে পাকিস্তানে প্রায় নিয়মিতই বম ব্লাস্টিং হচ্ছে। গত সপ্তাহেও সেখানে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বম ব্লাস্ট হয়েছে, বেশ কয়েকজন হতাহত হয়েছে, তার মধ্যে পাকিস্তানের সৈনিকরাও ছিলেন। এই যখন অবস্থা, তো এই সমস্যা কিভাবে তৈরি হলো? এই সমস্যা তৈরি হওয়ার পিছনে মূলত তিনটি কারণ দায়ী। প্রথমটি ডুরান্ড লাইন, যেটা ব্রিটিশরা করে গিয়েছিলেন, আর বাকি দুটি সমস্যা পাকিস্তানের নিজেদেরই তৈরি। একটি তালিবানের উত্থান, আর দ্বিতীয়টি পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির সম্পর্ক সেটি। আমরা প্রথম যে সমস্যাটির কথা বললাম অর্থাৎ ডুরান্ড লাইন, সেই বিষয়ে একটু আলোকপাত করব। সেই বিষয়টি সম্পর্কে পরিষ্কার হলে আমরা সহজেই বুঝতে পারবো যে আফগানিস্তান এবং পাকিস্তানের এই সমস্যাটি মোটেও সরল নয় এবং সহজে মিটবারও নয়। ডুরান্ড লাইন 1893 সালে স্যার মর্টিয়াম ডুরান্ড এটি করেছিলেন। তৎকালীন সময়ে আফগানিস্তানের যে আমির ছিলেন, আমির আব্দুর রহমান খান, তিনি সামরিক শক্তিতে ব্রিটিশদের সাথে না পেরে এই ডুরান্ড লাইন মেনে নিলেও আসলে কখনোই আফগানিরা এই ডুরান্ড লাইন মন থেকে মেনে নেয়নি। তারপরে বহুবার, এমনকি এর আগে যে আফগান প্রেসিডেন্ট ছিলেন হামিদ কারজাই, উনিও সরাসরি বলেছিলেন যে আমরা ডুরান্ড লাইন মানি না। তো ডুরান্ড লাইনের সমস্যাটা কি? ডুরান্ড লাইনের সমস্যাটা হলো, ডুরান্ড লাইন এমন ভাবে গিয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানকে এমন ভাবে বিভেদ করেছে যে তাতে করে অনেক জাতি গোষ্ঠী তাদের মাঝখানে বিভাজন হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন, ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে যে সমস্যাগুলো রেখে গিয়েছিল অর্থাৎ সীমানার সমস্যা, তার মধ্যে অন্য একটি হচ্ছে এই ডুরান্ড লাইন। 1893 সালে আমি আগেই বলেছি যে স্যার মর্টিমার ডুরান্ড এই লাইনটি এঁকেছিলেন। তো তখন এমন ভাবে লাইনটি আঁকা হয়েছিল যে লাইনটির দৈর্ঘ্য ছিল প্রায় 2600 কিলোমিটারেরও বেশি এবং লাইনটি আফগানিস্তান পাকিস্তানের বর্তমান সীমানা হিসেবে ধরা হলেও আফগানিস্তান সেটি স্বীকার করে না। 1947 সালে পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়ে গেল, পাকিস্তান সেই ডুরান্ড লাইনকেই তাদের উত্তর অংশের সীমানা বলে ধরে নিল। কিন্তু আফগানিরা বলল যে না, ব্রিটিশরা চলে যাওয়ার সাথে সাথে এই ডুরান্ড লাইনের সময়সীমাও শেষ, সুতরাং এই ডুরান্ড লাইন আমরা আর মানব না। এই ডুরান্ড লাইন কিভাবে জাতিদের বিচ্ছিন্ন করেছে সেটি জানার আগে আমরা আফগানে কোন কোন জাতি গোষ্ঠীর বসবাস আছে সেই পরিসংখ্যানটা একটু জেনে নেব। আফগানে বর্তমানে প্রায় পশতুন আছে 42%, তাজিক আছে 27%, হাজারা আছে 9%, উজবেক আছে 9% এবং বেলুচ আছে 2%। এই পশতুন এবং বেলুচ এই দুটো জাতিগোষ্ঠীকে এই ডুরান্ড লাইন ভাগ করে দিয়েছে। অর্থাৎ পশতুনদের এক অংশ রয়েছে আফগানিস্তানে এবং অন্য অংশ রয়েছে পাকিস্তানে। সেই কারণে পশতুনরা সবসময় চায় যে তাদের আত্মীয়দের সাথে বা তাদের জাতিগোষ্ঠীর সাথে সুসম্পর্ক রাখতে, আর সেই কারণেই তারা ডুরান্ড লাইনকে স্বীকার করে না। আর বেলুচিস্তানে যে সমস্যা চলছে সেটা আমরা সবাই জানি। বেলুচিস্তান বহুদিন ধরে স্বাধীনতা সংগ্রাম করছে পাকিস্তানের সাথে। সেই বিষয়টি আমরা এখানে উল্লেখ করব না, সেটি অন্য কোনো পর্বে আমরা আলোচনা করব যে বেলুচিস্তানের সমস্যাটা কি। এবার এই ডুরান্ড লাইনের সাথে সাথে যোগ হলো পাকিস্তানের তৈরি করা অন্য দুটি সমস্যা। প্রথমটি তালিবানের উত্থান। তালিবান সম্পর্কে আমাদের মনে হয়তো অনেক রকমের কথা থাকতে পারে, কিন্তু এই তালিবানের উত্থানের পিছনে প্রকৃতপক্ষে পাকিস্তানও দায়ী। ক্রিস্টিন ফেয়ার
উনি তার একটি বইতে এবং বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে এবং অনেক সিআইএ এর দলিলেও উঠে এসেছে যে 1971 সালে যখন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল, তখন পাকিস্তান তাদের ভৌগোলিকভাবে শক্ত অবস্থান ধরে রাখার জন্যই চাইছিল যে আরেকটি অংশকে নিয়ন্ত্রণ করতে। সে সময় আফগানিস্তান তারা সোভিয়েত আগ্রাসনের আন্ডারে ছিল এবং সোভিয়েতদের বর্তমান যারা রাশিয়া, সেই সোভিয়েত ইউনিয়নকে তাড়ানোর জন্যই আফগানিরা তখন পাকিস্তানের সাথে হাত মেলায় এবং পাকিস্তান তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এর প্রত্যক্ষ মদদে এই তালিবানদের উত্থানে সাহায্য করে। পরবর্তীতে সেই তালিবানরা সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের বিতাড়িত করে এবং আফগানিস্তানের নিয়ন্ত্রণ তাদের হাতে নেয়। ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখলো যে তাদের সাথে তালিবানের আর তেমন কোনো ব্যবসার প্রয়োজন নেই, বা তালিবানের বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কাজ করছে তালিবান, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তালিবানও বিরোধী হয়ে গেল। এবং সেই সাথে সাথে দ্বিতীয় যে কারণটি বলেছিলাম, পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি, সেই বিষয়টিও সামনে চলে আসলো। পাকিস্তান তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলো এবং সেই হিসাবে তখন তালিবানদের সাথেও পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে গেল। তো পাকিস্তান তো আর আফগানিস্তান তালিবানদের কিছু করতে পারছিল না। সেই হিসাবে যেই তালিবানরা পাকিস্তানে বসবাস করছিল, পাকিস্তান তাদেরকে ধরপাকড় থেকে শুরু করে তাদের উপর অনেক অত্যাচারও করেছিল। আপনারা যদি পাকিস্তানের প্রাক্তন সামরিক প্রধান এবং প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের একটি ইন্টারভিউ দেখে থাকেন, সেই ইন্টারভিউতে উনি স্পষ্ট বলেছিলেন যে পাকিস্তানের এই সমস্যাটি সহজে মিটবার নয়, কারণ এই তালিবানরা একসময় ছিল পাকিস্তানের জাতীয় বীর যখন তারা সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করছিল, আর তারপর সেই তালিবানরাই আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের কারণে পাকিস্তানের শত্রুতে পরিণত হয় এবং পাকিস্তান অংশের যে তালিবান তাদের উপরে যেভাবে অত্যাচার করে, সেই কারণেই তালিবানরা পাকিস্তানকে আর বিশ্বাস করে না। পাকিস্তান অংশে যে তালিবানদের বাস, তাদের অনেক সংগঠনের একটি হলো তেহরিকে তালিবান পাকিস্তানি, এবং এটি পাকিস্তানে নিষিদ্ধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের কুখ্যাতি আছে। জাতিসংঘও এই তেহরিকে তালিবানি পাকিস্তানিকে নিষিদ্ধ করেছিল। এই যখন সমস্যা, অর্থাৎ প্রথমটি ডুরান্ড লাইন যেটি পশতুন জাতিগোষ্ঠীকে বিভাজন করেছে, দ্বিতীয়টি তালিবানের সাথে পাকিস্তানের সম্পর্ক এক এক সময় এক এক রকম ছিল, তারা উত্থানে সাহায্য করলেও পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে পাকিস্তান তালিবানের সাথে যে আচরণ করেছে, তারপর থেকেই তালিবানরা আর পাকিস্তানকে বিশ্বাস করে না। আর তৃতীয়টি বর্তমান সময়ে আপনারা হয়তো জানেন আবারও যে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আবারও দহরম মহরম শুরু হয়ে গেছে। মাঝখানে বেশ কিছু বছর পাকিস্তান চীনের সাথে অত্যন্ত সুসম্পর্ক চলছিল, আর এই গত কয়েক মাস ধরে বিশেষ করে ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সাথে আবার যেন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো সম্পর্ক উতলে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যেন তল্পিতল্পা বাহক হিসেবে আবার পাকিস্তান কাজ করতে চাইছে। কিছুদিন আগে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে পাকিস্তানের যে সামরিক বাহিনীর প্রধান অর্থাৎ জেনারেল বা হালের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তারা দুজনেই হোয়াইট হাউসে গিয়েছিলেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের সাক্ষাৎ হয়, বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়। আর এই বিষয়টি আফগান তালিবানরা মেনে নিতে পারছে না, কারণ আফগান তালিবানদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের কথা আমরা সবাই জানি। 2021 সালে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে বিতাড়িত করে তালিবানরা আবার তাদের ক্ষমতা পুনরুদ্ধার করেছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তালিবানের মনোভাব যে কেমন, সে বিষয়টি আশা করি আর আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না। এর সাথে পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্র প্রেম হঠাৎ করে এতটাই বেড়ে গেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বেশ কয়েকবার মনোনীত করেছিলেন। এবং এইসব কারণেই তালিবানরা কোনোভাবেই পাকিস্তানকে আর বিশ্বাস করতে চাইছে না। প্রথমত ডোনাল্ড লাইনের সমস্যা, দ্বিতীয়ত তালিবানের সাথে পাকিস্তানের সমস্যা, আর তৃতীয়ত পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্র প্রেম। এই তিনটি কারণে আফগানিস্তান পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। সেটি এতটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছে যে ভারত অপারেশন সিন্দুরের পর যখন ইন্ডাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করে, অর্থাৎ ভারতের সাথে পাকিস্তানের যে একটি জল চুক্তি ছিল 1960 সালে করা ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে, যে পাকিস্তান
ভারতের যে নদীগুলো থেকে জল যায় পাকিস্তানে, সেই জল কিভাবে তারা বন্টন করবে সেটি ছিল অ্যাকচুয়ালি ইন্ডাস ওয়াটার ট্রিটি, অর্থাৎ সেই চুক্তিটি আর কার্যকর নয়। তার মানে এখন ভারত ইচ্ছা করলেই এই ইন্ডাস যে নদীগুলো, সেই নদীগুলোর জল তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। ঠিক এইরকমই একটি পদক্ষেপ নিতে যাচ্ছে আফগানিস্তান। আর চিত্রাল নদী, বা যেটিকে অনেকে কুনার নদী বলেও জানে, চিত্রাল নদীটির জন্ম পাকিস্তান অংশে, তারপর সেটি আফগানিস্তানে প্রবেশ করে এবং আফগানিস্তানে বেশ খানিকটা বয়ে যাওয়ার পর তারা আবারও পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানের কৃষির যে লাইফ লাইন বলা হয়, ওদিকে যেমন ইন্ডাস নদীগুলো অর্থাৎ ভারত থেকে বয়ে আসা নদীগুলো, তেমনি এই অংশে আফগানিস্তান থেকে বয়ে আসা নদীগুলো, তেমনই একটি নদী হলো চিত্রাল নদী বা কুনার নদী, যেটি কাবুল নদী সংলগ্ন। আফগানিস্তান কিছুদিন আগে ঘোষণা করেছে যে সেই নদীর উপরে তারা দাম বসাবে, অর্থাৎ সেই নদীর জল প্রবাহ তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের অভ্যন্তরীণ প্রয়োজনে সেই নদীর জল তারা ব্যবহার করবে। আর এই বিষয়টি এখন হয়ে উঠেছে পাকিস্তানের গলার কাটা। বেশ কয়েক মাস ধরে ছোট ছোট করে বেশ কয়েকটি যুদ্ধ হয়ে গেছে পাকিস্তান আফগানিস্তানের ভিতরে, এবং আফগানিস্তানে একটি কথা প্রচলিত আছে। সেই কথাটি হচ্ছে এরকম যে নদী কা ইস পার হে আফগানিস্তান, উস পার হে হিন্দুস্তান, কাহা সে আয়া পাকিস্তান। এই কথাটির অর্থ হলো নদীর এপাশে, অর্থাৎ আমি যে বলছিলাম যে ডুরান লাইন চলে গেছে কাবুল নদী সংলগ্ন হয়ে, নদীর এপাশে আফগানিস্তান, অপর পাশে হিন্দুস্তান, কোথা থেকে আসলো? পাকিস্তান। এটাই আফগানিস্তানের অনেকে বলে থাকে। আফগান জাতিগোষ্ঠীর দুটি চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মনে রাখা প্রয়োজন। তার মধ্যে একটি হলো তারা বংশ পরম্পরায় কোনো বিষয় ভোলে না। 70 বছর 100 বছর আগে যে জিনিস ঘটে গেছে সেটাও তারা মনে রাখে, এবং তারা এতটাই জেদি যে তারা সে জিনিসটিই বাস্তবায়ন করতে চায়। আর তাদের দ্বিতীয় চারিত্রিক বৈশিষ্ট্য যেটা আমাদের মনে রাখতে হবে সেটি হলো আনুগত্য। আফগানিরা তাদের অন্যান্য যত দোষী থাক, তাদের অন্যান্য যে সমস্যায় থাক, তারা আনুগত্যকে অত্যন্ত গুরুত্ব দেয়। এবং পাকিস্তানের এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আচরণ, যেমন 2021 সালে তালিবানরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে তাড়িয়ে ক্ষমতা পুনরুদ্ধার করেছিল, তখন পাকিস্তান রীতিমতো ঢোল ডঙ্কা বাজিয়েই আফগানিস্তানে তালিবানকে স্বাগত জানিয়েছিল। কিন্তু তার পরপরই আবার পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যেভাবে ঝুলে পড়া, সেটি তালিবানরা মোটেও ভালো চোখে দেখছে না। আর সে কারণেই মূলত আফগানিস্তান এখন চাইছে যে সব দিক দিয়েই পাকিস্তানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিতে। এই যখন আফগানিস্তান পাকিস্তান সমীকরণ এবং পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক এমন তলানিতে গিয়ে ঠেকেছে যে কিছুদিন পর পরে যুদ্ধ হচ্ছে, আর পাকিস্তানকে নিয়ন্ত্রণ করার জন্য আফগানিস্তান তাদের নদীর উপরে দাম বসাতে যাচ্ছে, তখন ভারতও নিশ্চয়ই সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই বিষয়টি ভারতের সাথে আফগানিস্তানের সমীকরণ কি এবং বৈশ্বিক সমীকরণের সাথে আর কি কি জড়িয়ে আছে, সেই বিষয়টি আমাদের পরের পর্বে আমরা জানব। সেই বিষয়টি জানার জন্য পরের পর্বে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, নমস্কার।